গুড নুন স্টুডেন্টস। আজকে আমরা কেন্দ্রীয় শাসন বিভাগ সম্পর্কে পড়াবো। এর আগে আমরা ভারতীয় সংবিধান এবং ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কি বলা হয়েছে এ সম্পর্কে জেনেছি। এবার আমরা জানব ভারতীয় সংবিধান অনুসারে কীভাবে ভারতবর্ষে কেন্দ্রীয় শাসন বিভাগ এবং আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়েছিল। বস্তুতপক্ষে কেন্দ্রীয় শাসন বিভাগ এবং আঞ্চলিক স্বায়ত্তশাসন এরকম শাসনের দুটো স্তর আমরা ভারতবর্ষে লক্ষ্য করি। আমাদের কেন্দ্রে যেমন একজন রাষ্ট্রপতি, একজন প্রধানমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রী পরিষদ নিয়ে গঠিত, ঠিক সেভাবে আমরা কিন্তু আঞ্চলিক স্তরেও, যেখানে পৌরসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এই সমস্ত বিভাগ নিয়ে গঠিত, এবং আঞ্চলিক স্তরে জনগণ স্বায়ত্তশাসন ভোগ করে। এখন দেখা যাক কেন্দ্রীয় শাসন বিভাগ কোন কোন বিষয় নিয়ে গঠিত। আমাদের ভারতের যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, সে ব্যবস্থায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং মন্ত্রী পরিষদ নিয়ে কেন্দ্রের শাসন বিভাগ গঠিত। প্রথমেই আমরা আসব রাষ্ট্রপতির সম্পর্কে জানব। ভারতে রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে কি কি যোগ্যতা থাকা দরকার এবং তার কাজ কি সে সম্পর্কে আমরা জানব। আইন এবং তত্ত্বগত দিক দিয়ে বিচার করতে গেলে কিন্তু ভারতে রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের প্রধান। যদিও আমরা বাস্তবে দেখতে পাই রাষ্ট্রপতি শুধুমাত্র নিয়মতান্ত্রিক প্রধান, অর্থাৎ ভারতীয় সংবিধান অনুসারে তিনি নিয়মতান্ত্রিক প্রধান, কিন্তু মূল প্রকৃত ক্ষমতার অধিকারী হচ্ছেন প্রধানমন্ত্রী। তো এই রাষ্ট্রপতি কিন্তু আমাদের সমগ্র ভারতবাসীর বা সমস্ত নাগরিকের অর্থাৎ জাতির প্রতিনিধিত্ব করেন, অর্থাৎ তিনি ভারতবর্ষের প্রথম নাগরিক। ভারতের যে রাষ্ট্রপতি, সে রাষ্ট্রপতি একটা বিশেষ পদ্ধতিতে 5 বছরের জন্যে নির্বাচিত হন। আমরা সকলেই জানি রাষ্ট্রপতির মেয়াদকাল 5 বছর, এবং একজন ব্যক্তি একাধিকবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারেন। আর রাষ্ট্রপতি হতে গেলে ওই ব্যক্তিকে কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে, আর সেই সঙ্গে লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। অর্থাৎ লোকসভার যে ভোট হয়, মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি যে ভোট, সেই ভোটে দাঁড়ানো যে যোগ্যতা থাকা দরকার, সেই যোগ্যতা রাষ্ট্রপতিকে থাকতে হবে। আর সেই সঙ্গে রাষ্ট্রপতি কিন্তু সরকারের কোনো লাভজনক পদে নিযুক্ত থাকতে পারবেন না, অর্থাৎ সরকারি কোনো বড় চাকরি বা কোনো বড় সরকারের অধীনে কাজ করতে তিনি পারবেন না। এ হচ্ছে রাষ্ট্রপতি হওয়ার নিয়মাবলী। এবার আসি উপরাষ্ট্রপতিতে।
তার আগে বলি রাষ্ট্রপতি থেকে কি কি প্রশ্ন হতে পারে। রাষ্ট্রপতি থেকে প্রশ্ন হতে পারে যে ভারতবর্ষে রাষ্ট্রপতির মেয়াদকাল কত, রাষ্ট্রপতির পদপ্রার্থী হতে গেলে তাকে কত বছর বয়স্ক হতে হবে, এ হচ্ছে রাষ্ট্রপতির থেকে প্রশ্ন। এরপরে আসি উপরাষ্ট্রপতি। পদমর্যাদার দিক দিয়ে দেখতে গেলে রাষ্ট্রপতির পরেই কিন্তু উপরাষ্ট্রপতির স্থান। আর উপরাষ্ট্রপতি পদেও প্রার্থী হতে গেলে একইভাবে ৩৫ বছর বয়স্ক হতে হবে, কিন্তু এখানে উপরাষ্ট্রপতিকে ভারতের রাজ্যসভায় সদস্য হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। যেমন রাষ্ট্রপতিকে লোকসভায় সদস্য হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে, ঠিক সেভাবে উপরাষ্ট্রপতিকে রাজ্যসভায় সদস্য হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। আর উপরাষ্ট্রপতিও কিন্তু রাষ্ট্রপতির মতো একটা বিশেষ পদ্ধতিতে নির্বাচিত হন। আর উপরাষ্ট্রপতি ইনি নিজের পদাধিকার বলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন। এদেরও কার্যকালের মেয়াদ 5 বছর। এবার উপরাষ্ট্রপতি থেকে কি কি প্রশ্ন হতে পারে। উপরাষ্ট্রপতি থেকে প্রশ্ন রাষ্ট্রপতির মতোই হবে, তবে এখানে একটা বিশেষ প্রশ্ন, সেটা হচ্ছে ভারতের সংসদীয় গণতন্ত্রে রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন, কিংবা ভারতের রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন। উত্তর হবে উপরাষ্ট্রপতি। অনেকে রাষ্ট্রপতি লিখে দেয়, রাষ্ট্রপতি হবে না, রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। এটা তোমরা মনে রাখবে। এরপরে আসি কেন্দ্রীয় আইনসভা। কেন্দ্রীয় শাসন বিভাগের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কেন্দ্রীয় আইনসভা। এই কেন্দ্রীয় আইনসভা রাষ্ট্রপতি এবং 2 কক্ষ বিশিষ্ট একটি আইনসভা, অর্থাৎ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নামে 2 কক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে এই কেন্দ্রীয় আইনসভা বা সংসদ গঠিত। এর কাজ কি? কেন্দ্রীয় আইনসভার কাজ হচ্ছে ভারতের জন্যে বিভিন্ন ধরনের আইন রচনা করা, তারপরে সংবিধানে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেগুলো সংশোধন করা, আর ভারতীয় নাগরিকরা কী হারে রাজস্ব দেবেন বা কর দেবেন সেই করের হার বা পার্সেন্টেজটা নির্দিষ্ট করা। এগুলো ছিল কেন্দ্রীয় আইনসভার কাজ। আগেই বললাম কেন্দ্রীয় আইনসভার 2টো কক্ষ রয়েছে, একটা হচ্ছে উচ্চকক্ষ আর একটা হচ্ছে নিম্নকক্ষ। কেন্দ্রীয় আইনসভার যেটা উচ্চকক্ষ, সেই উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা। আর আমরা জানি ভারতের যে সংবিধান, সেই সংবিধান অনুসারে রাজ্যসভার সদস্য সংখ্যা 250 জন মতো। 250 জনের বেশি হবে না, 250 জনের কম হবে তো বেশি হবে না, মানে 250 জন। যেমন গতবার বোধহয় 248 কি 47 জন ছিল, তো অনধিক 250 জন সদস্য নিয়ে রাজ্যসভা গঠিত, এর বেশি হবে না। রাজ্যসভার সদস্য হিসাবে বিজ্ঞান বা কোনো সাংস্কৃতিক কার্যকলাপ, চারুকলা, সমাজসেবা প্রভৃতি ক্ষেত্রে খ্যাতিমান 12 জন ভারতীয় নাগরিককে রাষ্ট্রপতি সরাসরি নিয়োগ করেন। রাজ্যসভা সাধারণত রাজ্যসভার যারা সদস্য তারা কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত হন, কিন্তু রাষ্ট্রপতি তার নিজের পদাধিকার বলে 12 জনকে সরাসরি নিয়োগ করতে পারেন। কিন্তু এই 12 জনকে নিয়োগ করতে গেলে এই 12 জনকে অবশ্যই দেশের বিভিন্ন সাংস্কৃতিক, সাহিত্য, খেলা বা বিজ্ঞান বা সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত থাকতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, অমিতাভ বচ্চন
সরি, সচিন টেন্ডুলকার, ইনি খেলার সঙ্গে যুক্ত, ইনাকে কিন্তু রাজ্যসভায় সভাপতিত্ব দেওয়া হয়েছিল, ইনি ভোটের দ্বারা নির্বাচিত হননি। ঠিক সেভাবে লতা মঙ্গেশকর, জয়া বচ্চন, এদেরকে কিন্তু রাষ্ট্রপতি সরাসরি রাজ্যসভায় নিয়োগ করেছিলেন। যাই হোক, রাজ্যসভার সদস্য হতে গেলে কোনো ব্যক্তিকে অন্তত 30 বছর বয়স্ক ভারতীয় নাগরিক হতে হবে। আর রাজ্যসভার সদস্যরা কিন্তু 6 বছরের জন্য নির্বাচিত হন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এই সমস্ত পদপ্রার্থীরা এরা কিন্তু 5 বছরের জন্য নির্বাচিত হন, কিন্তু রাজ্যসভার যারা সদস্য তারা কিন্তু 6 বছরের জন্য নির্বাচিত হন। এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার এই কেন্দ্রীয় আইনসভা থেকে কী কী প্রশ্ন হতে পারে? প্রশ্ন হচ্ছে, কোন কোন বিষয় নিয়ে ভারতের কেন্দ্রীয় আইনসভা গঠিত এবং কেন্দ্রীয় আইনসভার কাজ কি? তারপরের প্রশ্ন, কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে কি বলা হয় এবং এই উচ্চকক্ষের সদস্য সংখ্যা কত? তারপরের প্রশ্ন, কেন্দ্রীয় আইনসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে সরাসরি রাজ্যসভার সদস্য নির্বাচিত করতে পারতেন? এছাড়াও প্রশ্ন হতে পারে, রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল কত? এটা 6 বছর। এরপরে আসি ভারতীয় সংসদের বা কেন্দ্রীয় আইনসভার যে উচ্চকক্ষ, এটা আমরা জানলাম যে রাজ্যসভা, কিন্তু ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা। এই লোকসভার যারা সদস্য তারা কিন্তু ভারতীয় জনগণের, অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বা ভোট দেওয়ার অধিকার আছে, সেই জনগণের ভোটের ভিত্তিতে প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। রাজ্যসভায় যেমন রাষ্ট্রপতি 12 জনকে সরাসরি নিয়োগ করতে পারতেন, কিন্তু কেন্দ্রীয় আইনসভায় নিম্নকক্ষের ক্ষেত্রে বা লোকসভার ক্ষেত্রে রাষ্ট্রপতি সরাসরি 2 জনকে মনোনীত করতে পারেন। আর বর্তমানে আমাদের ভারতবর্ষে লোকসভার সদস্য সংখ্যা 552 জন করা হয়েছে। এই লোকসভার সদস্য হতে গেলেও কোনো ব্যক্তিকে কমপক্ষে 25 বছর বয়স্ক হতে হবে। তাছাড়া তিনি কেন্দ্রের বা রাজ্য সরকারের অধীনে কোনো সরকারি চাকরি করতে পারবেন না। আর এরা কিন্তু এরা 5 বছরের জন্য নির্বাচিত হন। আর লোকসভায় যিনি সভাপতিত্ব করেন বা লোকসভার যিনি সভাপতি, তাকে বলা হয় স্পিকার বা অধ্যক্ষ। অর্থাৎ লোকসভার সভাপতিত্ব করেন কে? স্পিকার বা অধ্যক্ষ। তবে অধ্যক্ষ যদি কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ে বা অনুপস্থিত থাকে, তাহলে অধ্যক্ষের অবর্তমানে উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার সবার কাজ চালনা করতে পারেন। এই অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ উভয় কিন্তু লোকসভার সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হয়ে থাকেন। এখান থেকে প্রশ্ন হতে পারে যে ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম কি? ভারতীয় সংসদে লোকসভার সদস্য সংখ্যা কত? তারপরে প্রশ্ন হতে পারে, ভারতীয় লোকসভায় সভাপতিত্ব করেন কে? অধ্যক্ষ বা স্পিকার? এই প্রশ্নগুলো হতে পারে এখান থেকে। এরপরে আসি প্রধানমন্ত্রী। আমরা সকলে কম বেশি প্রধানমন্ত্রীর কার্যকলাপের সঙ্গে জড়িত। আর
আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কে আছে আমরা জানি, এবং তার সম্পর্কে আমরা সকলেই একটু বেশি জানি তিনি কোন কোন কাজের সঙ্গে যুক্ত। এই প্রধানমন্ত্রী ভারতীয় যে শাসন ব্যবস্থা, মানে কেন্দ্রীয় আইনসভার, কেন্দ্রীয় শাসন পরিষদের যে শাসন ব্যবস্থা, সে শাসন ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। তিনি হলেন কেন্দ্রীয় সরকারের প্রধান। রাষ্ট্রপতি দেশের নিয়মতান্ত্রিক সাংবিধানিক প্রধান, অর্থাৎ তিনি সংবিধান অনুসারে প্রধান, কিন্তু প্রকৃত ক্ষমতার অধিকারী বা প্রকৃত পরিচালক হচ্ছেন প্রধানমন্ত্রী। আমাদের ভারতবর্ষে লোকসভার যে নির্বাচন হয়, অর্থাৎ লোকসভায় যে 552 জন সদস্য আছে, এই লোকসভায় নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকেই প্রধানমন্ত্রী পদে নিয়োগ করা হয়। অর্থাৎ লোকসভায় যে দল জয়লাভ করবে সবথেকে বেশি ভোট পেয়ে, সেই দলের বা সেই জোটের উপর ভিত্তি করেই প্রধানমন্ত্রীকে নিয়োগ করা হয়। আর প্রধানমন্ত্রীকে শপথ বাক্য বা তাকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, অর্থাৎ তাকে যে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় প্রধানমন্ত্রীকে, সেটা দেন রাষ্ট্রপতি। যদি কোনো দল বা কোনো জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হন, তখন রাষ্ট্রপতি বিবেচনা করে লোকসভার সদস্যদের মধ্যে কাউকে প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন। অর্থাৎ এখানে বলছে, দেখা গেল ভারতবর্ষে কোনো দল যত সংখ্যক আসন পাওয়ার কথা, সেই সংখ্যক আসন যদি না পায়, তাহলে রাষ্ট্রপতি লোকসভা সদস্যদের মধ্যে থেকে যে কোনো ব্যক্তিকে তিনি প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে ওই প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ব্যক্তিকে বেশিরভাগ লোকসভা সদস্যদের দ্বারা সমর্থন অর্জন করতে হবে। যদি উনি সমর্থন অর্জন করতে না পারেন, তাহলে রাষ্ট্রপতি আবার পুনরায় তাকে সরিয়ে দিতে পারেন। প্রধানমন্ত্রী একাধিক দপ্তরের দায়িত্ব নিজের হাতে রাখতে পারেন। তিনি প্রধানমন্ত্রী শুধুমাত্র মানে দেশের শাসন বিভাগই নয়, তিনি একাধিক ক্ষমতা নিজের হাতে রাখতে পারেন। তার পরামর্শ মতো রাষ্ট্রপতি এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়োগ করেন। প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় যারা মন্ত্রী আছে তাদের মধ্যে যোগাযোগের মাধ্যম। এবার এই প্রধানমন্ত্রী থেকে কি কি প্রশ্ন হতে পারে? ভারতবর্ষের বা ভারতীয় রাষ্ট্রের প্রকৃত পরিচালক কে? তারপরে কোন নির্বাচনের মাধ্যমে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়? তারপরে প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? তারপরে ভারতবর্ষে রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে যোগাযোগের মাধ্যম কে ছিলেন? এগুলো হচ্ছে প্রধানমন্ত্রী থেকে প্রশ্ন। এক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, আর ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, তোমরা সকলেই জানো, সর্বপল্লী রাধাকৃষ্ণন, যাকে আমরা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি, যার জন্মদিনকে।
এগুলো তোমরা মনে রাখবে। তাহলে আমরা আজকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কেন্দ্রীয় আইনসভা, প্রধানমন্ত্রী এই সম্পর্কে জানলাম। পরের দিন এরপরের রাজ্যের আইনসভা, মানে আমরা কেন্দ্র আইনসভা জানলাম, এরপরে আমরা রাজ্যের আইনসভা সম্পর্কে জানবো।